আমি আমার প্রশ্ন বলতেছি কিছু আগে ওয়েব সার্ভিস বলছি আমাদের অ্যাপ্লিকেশনে ওয়েব সার্ভিস এক্সপোজ করা আছে। ওয়েব সার্ভিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রত্যেকটা এলিমেন্ট ক্রিয়েট করা হয়। শুনতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা এলিমেন্ট যেমন ইউজার গ্রুপ মেসেজ যা কিছু আছে সবকিছুই আমরা ওয়েব সার্ভিসের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। আমাদের ওয়েব সার্ভিস এক্সপোজ করা আছে। এখন প্রবলেম হচ্ছে ক্লায়েন্ট যখন একটা না মনে করেন যে একটা না আমাকে 50,000 রিকোয়েস্ট ক্রিয়েট করতে ওয়েব সার্ভিস দিয়ে এবং সে 50,000 রিকোয়েস্ট পাঠাচ্ছে একটার পরে। এখন দেখা যাচ্ছে দিন শেষে যখন সে ইউজ করতে করতে এমন একটা অবস্থা আছে দিন শেষে আউট অফ মেমোরি এক্সেপশন হচ্ছে ওয়েব সার্ভিস। দেখা যাচ্ছে যে মেমোরিটা বাড়তেছে। আমি প্রোফাইলার দিয়ে দেখছি যে আমাদের মেমোরি আসলে লিক না, কিন্তু সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে যদি এমন করি যে ক্লায়েন্ট 1000 রিকোয়েস্ট পাঠানোর পর একটা স্লিপ নিবে 10 সেকেন্ডে, ওই 10 সেকেন্ডে স্লিপ নেওয়ার সঙ্গে সঙ্গে মেমোরিটা পুরোটাই ক্লিয়ার করবে। এটা কেন? এটা কি কোনো ফ্রেমওয়ার্কের কোনো প্রবলেম নাকি ওয়েব সার্ভারের প্রবলেম? যেহেতু আমি আমার মেমোরি লিক নিয়ে আমি দেখছি আমার প্রোফাইলার দিয়ে মেমোরি আমি পাই না। এখন আপনি এটা কি সাজেস্ট করবেন, কিসের প্রবলেম হবে? সলিউশনটা হয় যদি 1000 রিকোয়েস্ট আসে এবং তারপরে স্টিক দেওয়া হয়, তারপরে আবার 1000 রিকোয়েস্ট করে, তাহলে বোঝা যায় যে মেমোরি প্রবলেম হয় না। মানে একটা না যদি না করে 1000 রিকোয়েস্ট পাঠানোর পর যদি 10 সেকেন্ডের একটা আমি স্লিপ দিই হেডে ক্লায়েন্টকে, তাহলে মেমোরিটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় এবং আবার সে ফ্রেশ হয়ে কাজ করতে পারে। আর যদি না স্লিপ দেয় তাহলে দেখা যায় যে দিন শেষে হয়তো 50,000 ক্রিয়েট করার পর সেটা আউট অফ মেমোরি এক্সেপশন করে সার্ভারে প্রচুর মেমোরি ইউজটা বেড়ে যায়। আমার মনে হয় যে প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ হয়, যেটা হচ্ছে যে 10 সেকেন্ড স্লিপ দেওয়ার পরে যেটা হচ্ছে যে আপনার দ্রুতটা বেড়ে গেছে। যে আগে লেটসে 8 ঘন্টার মধ্যে 50,000 রিকোয়েস্ট পেত এবং আউট অফ মেমোরি হতো, কিন্তু এখন 10 সেকেন্ড স্লিপ দেওয়ার কারণে সেটা হয়তো 10 ঘন্টা বা 12 ঘন্টা পরে গিয়ে কি প্রবলেমটা হবে। আমার ধারণা প্রবলেমটা জাস্ট পোস্টপন হচ্ছে, সলভ হয়নি। কারণ কি যে এই মেমোরি লিক কোনো এই আইএল কম্প্যাটিবল ল্যাঙ্গুয়েজে হওয়ার কথা না। আউট অফ মেমোরি এক্সেপশনটা কখনই হওয়ার কথা না কোনো আইএল কম্প্যাটিবল ল্যাঙ্গুয়েজ যেমন জাভা বা ডটনেট। গার্বেজ কালেক্টর কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ডে চলে, যদি কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট আসছে তারপরে গার্বেজ কালেকশন কন্টিনিউয়াসলি চলছে। যদি কোনো মেমোরি লিক না থাকে এবং মেমোরি শর্টেজ থাকে তখন গার্বেজ কালেকশন ইমিডিয়েটলি সে প্রায়োরিটি বাড়িয়ে দেয় এবং সে দরকার হলে সমস্ত কোড এক্সিকিউশন আটকিয়ে রেখে সে গার্বেজ ক্লিন করে যখন একেবারে মেমোরি কমপ্লিটলি ইউজ হয়ে যায়। আউট অফ মেমোরি এক্সেপশন কখনোই হবে না যদি মেমোরি লিক না থাকে। আপনার যেটা হচ্ছে যেহেতু এখন রিকোয়েস্টের ডিলেট এক্সাম্পল, সো এই একই নাম্বার অফ রিকোয়েস্ট 50,000 রিকোয়েস্ট ডিলেট ছাড়া 8 ঘন্টার মধ্যে আসে দেখে মেমোরি দেখতে পাচ্ছেন। ডিলেট দেওয়ার পরে সেটা হয়তো 12 ঘন্টা বা 14 ঘন্টা পরে আসছে, ট্রাই করতে দেখতে পাচ্ছেন। আসলে ব্যাপার হচ্ছে আউট অফ মেমোরি কখনোই হবে না। আমি কিন্তু 10 সেকেন্ড পর যখন আমি একটা স্লিপ দিই মানে 5 ঘন্টা পর একটা স্লিপ দিলাম, তো 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের স্লিপে কিন্তু মেমোরি একেবারে মানে ফ্রি হয়ে যায়, পুরো মেমোরি ফ্রি হয়ে যায়। আমি যেটা দেখছি ওয়েব সার্ভারে আমি মানে একটা মনিটর করে দেখছি 10 সেকেন্ড বা যেটা হবে যে আপনার গার্বেজ কালেকশনের কনফিগারেশনে কোথায় ঘটনা আছে। আমি তো মেশিন কনফিগে কিছু একটা হচ্ছে বা রেজিস্ট্রি সেটিংয়ে কিছু একটা হচ্ছে যে গার্বেজ কালেক্টরটা চলার চান্সই পাচ্ছে না। আবার আমি কিন্তু আনলাইক কারণ ডটনেটে এমন ব্যবস্থা করা আছে যে সে কন্টিনিউয়াসলি মনিটর করে যে আমার অ্যাভেলেবল ফিজিক্যাল র্যাম কত থাকে। যখন দেখা যায় ফিজিক্যাল র্যাম একটা থ্রেশহোল্ড নিচে চলে গেছে, সেখানকার সমস্ত ডটনেট কোড দরকার হচ্ছে পজ করে কোডের গার্বেজ কালেকশন চালায়, ফোর্স করে। এটা হওয়াটা কথা না, বাট এগুলো আমরা এটাকে ডিটেল অ্যানালাইসিস দরকার। যদি আমাকে ইমেইল করে আমি এটা করতে পারবো। লাস্ট কোয়েশ্চেন। আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম যে এই পারফরমেন্স কাউন্টার গুলো মনিটর করলে মোটামুটি বেশ ভালো আইডিয়া পাওয়া যায়। আমার একটা আর্টিকেল আছে কোড প্রজেক্টে যে কি কি কুইক উইন, কি কি কুইক চেঞ্জ করলে সিগনিফিকেন্ট পারফরমেন্স ইমপ্রুভমেন্ট হয় ডটনেট ওয়েব অ্যাপ্লিকেশন গুলো, তারপরে কিভাবে সেটা মনিটর করা যায় এইগুলো ট্রাই করে দেখতে পারেন। পারফরমেন্স আমার প্রচুর আর্টিকেল আছে, আমি বহু ধরনের পারফরমেন্স অ্যানালাইসিস আর্টিকেল লিখেছি। যেমন একটা আর্টিকেল আছে যেটা হয়তো সবার খুব ইউজফুল হবে, সেটা হচ্ছে যে 10 ASP.NET সিক্রেট সামথিং এরকম, মানে 10 ASP.NET পারফরমেন্স সিক্রেট। ওখানে প্রায় 10টা 10 ASP.NET পারফরমেন্স সিক্রেট, সেখানে 10টা ট্রিক দেওয়া আছে যেগুলো যে কোনো ASP.NET অ্যাপ্লিকেশনে করা যায় এবং করলে সিগনিফিকেন্ট পারফরমেন্স ইমপ্রুভমেন্ট হয়। লাস্ট টাইম আমি জানতে চাচ্ছি
বলছিলাম যে ওপেন সোর্স প্রজেক্ট ডেভেলপমেন্টের বা প্ল্যানিং এর ক্ষেত্রে ব্যাকওয়ার্ড কম্পিটিটিভলি কিরকম প্ল্যানিং করা ওটা গাইডলাইন কি হবে? আচ্ছা, ওপেন সোর্স প্রজেক্ট ডেভেলপমেন্টের সময় ব্যাকওয়ার্ড কম্পিটিবিলিটি প্ল্যানিং কি হবে? স্যার একটা এক্সাম্পল সেটা একটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। এই প্রজেক্টটা আমাদের হচ্ছিল যে আমি তো কন্টিনিউসলি নতুন নতুন ভার্সন রিলিজ করতাম। এখন যারা আমার আগের ভার্সন ডাউনলোড করে অলরেডি অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলেছে, সো তাদের জন্য তাদের কি হবে? এটা একটা কমন কোয়েশ্চেন যে অনেকে যেটা যে আমার প্রজেক্ট ডাউনলোড করে মেসেজ কাস্টমাইজ করে তাদের অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেট করে, এখন আমি একটা নতুন ভার্সন রিলিজ করলাম, তারা কিভাবে আমার চেঞ্জগুলো আবার মার্চ করবে? তার জন্য খুবই ডিফিকাল্ট। তো এটা মাথায় রাখতে হয় যে আমি যেটা বলেছি, আমি এটা একটু ডিটেল চেঞ্জ লগ মেনটেন করি। এখানে যেরকম চেঞ্জ লগে যেটা আছে যে প্রত্যেকটা ভার্সনে আমি কোন কোন ইস্যু ফিক্স করেছি, অনেক সময় বলে দিই যে কোন কোন ফাইল চেঞ্জ হয়েছে। সাব ভার্সনে গেলে দেখা যায় গুগল কোডে ডিটেল সাব ভার্সন আছে, এখানে সোর্সে গিয়ে ব্রাউজ করলে সে চেঞ্জেসে গেলে সেখানে গেলে দেখায় যে কোন রিভিশনে আবার কি কি চেঞ্জ আছে, এই ফাইলগুলো চেঞ্জ হয়েছে এই রিভিশনে। প্রত্যেকটা ফাইলে ডিফারেন্স দেখা যায়। এই ডিফারেন্সটা দেখে লোকজন বুঝতে পারে যে আচ্ছা আমাকে আমার এখন এই ভার্সনটা আছে আমার কাছে, আমি নতুন ডটফিক্স এর আমার ভার্সন রিলিজ হচ্ছে, কি কি চেঞ্জ আমাকে করতে হবে, তো সেই হিসেবে চেঞ্জগুলো কপি পেস্ট করতে পারে বা ফিক্স করতে পারে। এটা হচ্ছে একটা ওয়ে কাস্টমারদেরকে জানানো যে আমি অ্যাপ্লিকেশন রিলিজ করেছি, তুমি যদি এই লিঙ্কটাতে যাও গেলে আমাদের চেঞ্জগুলো দেখতে পাবে। তখন তারা যায় গিয়ে দেখে আছে দুইটা লাইন ইন্ট্রোডিউস আছে, সো সে তাদের এক্সিস্টিং করে দুটো লাইন কপি করে পেস্ট করে। সেইভাবেই মোটামুটি অনেকখানি পাওয়া যায়। তবে অবশ্যই যে অনেক সময় কাস্টমার দেখা যাচ্ছে সে 1 বছর আগে একটা ভার্সন নিয়েছে, এবং 1 বছর পরে আমি সব চেঞ্জ করে ফেলেছি। যেমন আমার সবচেয়ে বড় প্রবলেমটা ছিল যখন লিকুইড স্কুল থেকে এন্টিটি ফ্রেমওয়ার্কে গেলাম, তখন লোকজন চরম কমপ্লেন করেছে যে এত ম্যাসিভ আপগ্রেড কোনোভাবেই আমি আপগ্রেড করতে পারবো না। তুমি বলছি না যে এটা আপগ্রেড সাপোর্ট দিবা, এখন তোমার দায়িত্ব ফিক্স করো। বিভিন্ন ধরনের হবে, আবার লাইসেন্স এগ্রিমেন্টে বলতে হয় যে আমি ফ্রি আপগ্রেড দিতে পারবো না, এখানে কথাবার্তা বলে লাস্টে তাহলে যেটা করতে হবে যে অলওয়েজ কিছু স্মল ইনক্রিমেন্টাল চেঞ্জ করতে হবে, মেসেজ চেঞ্জ করা যাবে না। আমাদের একজন উপস্থিত দর্শকের একটা প্রশ্ন আছে যে এটা তো ম্যাসিভ রকমের ডিপ্লয় হচ্ছে বিভিন্ন জায়গায় এবং লার্জ স্কেলে লাইসেন্স বিক্রি হচ্ছে, তো ওনার প্রশ্ন হচ্ছে যে ক্লাউডে ডিপ্লয় করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা ড্রপথিংস? তাহলে ইজি হবে। অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে এটা সুবিধাটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ইজিলি ভার্চুয়াল সার্ভার ডিপ্লয় করা যায়। সো যে কেউ ওইটাকে 10টা ভার্চুয়াল সার্ভার ইনস্ট্যান্স কিনে ডিপ্লয় করতে পারে এবং করে লোড ব্যালেন্সার কনফিগার করে ইজিলি চালাতে পারে। তো এই ধরনের অন ডিমান্ড স্কেলিং সাপোর্ট করা এটা কোডটাকে সিরিয়াসলি দেখার সময় খুব সিরিয়াসলি জিনিসটা কনসিডার করা হয়েছে যে কোনোভাবেই কোনো রকম ইন মেমোরি ক্যাশ ইউজ করা যাবে না বা কোনো স্ট্যাটিক ভ্যারিয়েবল রাখা যাবে না যেটা কিনা চেঞ্জ হয়, কারণ তাহলে যেটা হবে সেই চেঞ্জটা হবে একটা ওয়েব সার্ভারে, অন্য ওয়েব সার্ভারগুলোতে হবে না। সো কোড লেখার সময় এই জিনিসগুলো খুব মাথায় রাখতে হবে যে আমার অ্যাপ্লিকেশন যদি মাল্টিপল ওয়েব সার্ভারে ডিপ্লয় হয় তাহলে বেশ কিছু জিনিস আছে যেগুলো করা যায় না। এক হচ্ছে ইন মেমোরি ক্যাশ ইউজ করা, সেকেন্ড হচ্ছে কোনো স্ট্যাটিক ভ্যারিয়েবল রাখা যেটা ভ্যালু চেঞ্জ হচ্ছে, এগুলো করা যায় না। এরকম বেশ কিছু আছে, এগুলো আমাদেরকে করতে হয়। তবে এটা করা যায়, ডিপ্লয় করা যায়, ক্লাউডে করা যায়। তো ক্লাউড বলতে আমি জাস্ট একটা এক্সাম্পল নিলাম যে ভার্চুয়াল সার্ভার VPS কে ডিপ্লয় করছে। সেকেন্ড হচ্ছে যদি পিওরলি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার হয় যেমন মাইক্রোসফট অ্যাজুর, তো সেটাও সাপোর্ট করে। সুবিধাটা হচ্ছে যে একজন অ্যাকচুয়ালি বানিয়েছে যেটা ইমপ্লিমেন্টেশন, যে ডেটা অ্যাক্সেস লেয়ার তাই রিপোজিটরি গুলো, এখন সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক। যে কেউ ইচ্ছা করে সেটাকে আজুর ইমপ্লিমেন্টেশন দিয়ে রিপ্লেস করে দিতে পারে এবং করে দিলে তখন সেটা আসলে পারফেক্টলি চলে। ইভেন মাইক্রোসফট জার্মানিতে একজন এটা করেছে, সে আমাকে তার কোড পাঠিয়েছিল যে আমরা ইন্টারনালি ট্রায়াল দিচ্ছিলাম যে ড্রপথিংসকে এই আজুরে আপগ্রেড করা যায় কিনা। তারা খুবই খুশি যে শুধুমাত্র রিপোজিটরি গুলা একটা নতুন আজুর ইমপ্লিমেন্টেশন করার কারণে বিউটিফুলি আজুরে চলছে। সো হ্যাঁ, এই ধরনের আর্কিটেকচার বানানোর কারণই হচ্ছে এটা যে কেউ যেন ইজিলি ওরাকেল ইমপ্লিমেন্টেশন করে এটাকে ওরাকেল ডেটাবেসে সাপোর্ট করতে পারে, যেটা অনেকে করেছে আজুর ইমপ্লিমেন্টেশন আজুরে করতে পারে। সেরকম যদি অন্য কোনো ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আসে ইজিলি রিপোজিটরি গুলো করে কাটিয়ে
আচ্ছা, উনি বলছিলেন যে ড্রপথিংসে কন্ট্রিবিউট করতে যাচ্ছেন আর কি, আমরা হ্যাঁ বললাম। আচ্ছা, যে কেউ ওয়েলকাম, সবাই মোস্ট ওয়েলকাম কন্ট্রিবিউট করার জন্য। আমাকে জাস্ট ইমেল করলেই হবে, আমি তার গুগল অ্যাকাউন্টে এখানে অ্যাড করে দেব। তারপরে এই সাবভার্সনে যেগুলো ডাউনলোড করে চেকিং করতে পারবো। আমাকে জাস্ট ইমেল করে দেবো। আচ্ছা, আমাদের আর প্রশ্ন নেই, আপনার কোন কোশ্চেন ভালো লাগলো? আমার যে কোশ্চেনগুলো ভালো লেগেছে, যে দেখলাম যে পারফরমেন্স নিয়ে অনেকের প্রবলেম আছে। তো পারফরমেন্স নিয়ে আমিও খুব ইন্টারেস্টেড। আমার পারফরমেন্স স্কেলেবিলিটি চ্যালেঞ্জ হচ্ছে আমার সবচেয়ে বড় ইন্টারেস্ট। এটাই আমি বুঝতে সাহায্য করি। সব প্রচুর আর্টিকেল আছে, আপনার আর্টিকেলগুলো করে দেখতে পারেন। কোন প্রজেক্টে গিয়ে আমার নামে সার্চ করলেই হবে। তো পারফরমেন্স নিয়ে আমার কাছে আমি অনেক আর্টিকেল লিখেছি, প্রবলি ইউজার। একটা হচ্ছে যে এই ওপেন সোর্স নিয়ে বাংলাদেশে অনেকের আগ্রহ আছে। অনেকে দেখেছে যে অনেক ওপেন সোর্স প্রজেক্ট বানাচ্ছে, কিন্তু আমার মনে হয় যেটা হচ্ছে যে আমি যে লেসনগুলো শিখেছি লাস্ট 4 ইয়ার্স, প্রপার লাইসেন্স বানানো, এগুলো অনেকেই করে। আশা করছি এগুলো এখন সবাই করবেন, প্রসেস করে এগুলো সাকসেসফুল হবে। আর আমি অবশ্যই এটা করতে ইন্টারেস্টেড। যাই ওপেন সোর্স প্রজেক্ট আছে সে আমাকে ইমেল করে দিলে আমি সেই প্রজেক্টটা দেখে, ওটার ডকুমেন্টেশন দেখে কুইকলি তাদেরকে সাজেস্ট করতে পারবো যে এখানে এই চেকগুলো করলে এটার সিগনিফিকেন্ট বেনিফিট হবে। আচ্ছা, আমাদের এখানে একটা ওই ওয়াইমেক্স মডেম গিভঅ্যাওয়ে আছে আর কি, তো সেজন্য আপনার পার্টিকুলার কোনো কোশ্চেন কি মনে আছে যে যেটা আপনার ভালো লেগেছিল? পার্টিকুলার কোয়েশ্চেন ওই জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল যে লিঙ্ক-টু-এসকিউএল নিয়ে যে কোয়েশ্চেনটা ছিল, লিঙ্ক-টু-এসকিউএল এর প্রবলেম কি, কোনটা ইউজ করবো, আমার মনে হয় সেটা একটা খুব ইউজফুল কোয়েশ্চেন। সেটা আসলে যেহেতু গভর্নমেন্টে এখন সবাই লিঙ্ক-টু-এসকিউএল একটু ডিফারেন্ট ইউজ করতে চাচ্ছে, সেটা একটা খুব ইউজফুল কোয়েশ্চেন ছিল। আমি সেটা প্রেফার করবো। আর এই বেস্ট হচ্ছে তুমি ডিসিশন নাও কোন কোয়েশ্চেনটা আমার হচ্ছে। আপনার নামটা কি ভাই? বাপ্পি। বাপ্পি। বাপ্পি পাচ্ছেন ওয়াইমেক্স। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এখন একটা ছোট টি ব্রেক নিব। টি ব্রেক থেকে ফিরে ঘরে আসার সময় আমাদের ফ্রন্ট ডেস্কে ফিডব্যাক ফর্ম আছে, সেই ফিডব্যাক ফর্ম কালেক্ট করে নিয়ে আপনারা আসবেন কাইন্ডলি। ফর্ম ফিল আপ করে যাবার সময় যখন সেশন শেষ হবে, আর দুটো সেশন আছে ছোট, সেশন শেষে যাবার সময় ফর্ম জমা দিলে আমরা আমাদের যে গিফটগুলো আছে সেগুলো আপনার হাতে তুলে দেবো। লেটস টেক এ স্মল ব্রেক। মডেলটা আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা ডেটাবেস টেবিল আমরা সিলেক্ট করছি, কারণ আমরা দেখেছি যে ডেটাবেস টেবিল সবসময় আসবে। এখন